আসসালামু আলাইকুম। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে আলিবাবা থেকে কিভাবে ট্রাস্টেড সাপ্লায়ার খুঁজে বের করা এবং আলিবাবার থ্রুতে সেই সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট বাই করে সেটা অ্যামাজনের ওয়্যার হাউসের মধ্যে নিয়ে আসা। এবং এই ক্ষেত্রে সবথেকে যে জিনিসটা কমন সেটা হচ্ছে আলিবাবার সাপ্লায়ারের সাথে আমরা কিভাবে কথা বলবো, সাপ্লায়ার কাছ থেকে কী কী ডকুমেন্ট আমরা নিব শিপমেন্ট ক্রিয়েট করার জন্য, এবং সাপ্লায়ারকে কী কী জিনিস আসলে আমাদের জিজ্ঞাসা করা প্রয়োজন শিপমেন্ট ক্রিয়েট করার পূর্বে এবং প্রোডাক্ট ইয়া বাই করার পূর্বে এবং পরে। এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমি সহজে আপনাদের সাথে কথা বলবো। বিশেষ করে কিভাবে এখান থেকে আপনারা ভালো ট্রাস্টেড সাপ্লায়ার খুঁজে বের করবেন। আলিবাবার মধ্যে সকল সাপ্লায়ার যে ট্রাস্টেড এবং সকল প্রোডাক্টই যে ভালো এটা কিন্তু না। সো আপনার যদি প্রোডাক্ট ফাইন্ড একটু ভুল হয় বা সাপ্লায়ার সোর্সিংয়ের মধ্যে একটু যদি আপনার কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার ব্র্যান্ড পরিপূর্ণ ভেস্তে যাবে। সো এই ক্ষেত্রে আমরা সবাই সতর্ক থাকব। তো অ্যামাজন থেকে আপনারা কিভাবে আলিবাবার মধ্যে আসবেন সেটা অবশ্যই পূর্বের ক্লাসের মধ্যে আপনাকে দেখানো হয়েছে। আলিবাবার লেন্স ব্যবহার করেও আসতে পারেন এবং সরাসরি স্যালারি স্প্রাইট থেকেও আসতে পারেন। তো যদি ওইভাবে না আসেন ম্যানুয়ালি কীভাবে আসবেন, সহজেই লিখবেন alibaba.com। alibaba.com লিখলেই এখানে আপনি চলে আসবেন এবং এখানে এসে আমার অ্যাকাউন্ট রিসেন্টলি লগ ইন করা আছে, তো আপনারা কী করবেন এখানে সাইন আপ করে নেবেন আপনাদের ইমেল দিয়ে। এখানে আসার পরে একটু লক্ষ্য করে দেখেন, যারা অ্যামাজন বুঝেন বা অ্যামাজনের মধ্যে রিসেন্টলি কাজ করতেছেন অবশ্যই আপনাদেরকে অ্যামাজনের মধ্যে কীভাবে প্রোডাক্ট ফাইন্ড করবেন সব কিছু দেখানো হয়েছে। অ্যামাজনের মধ্যে যেরকমভাবে প্রোডাক্ট আছে আলিবাবার মধ্যেও হুবহু ওইরকমভাবে সকল প্রোডাক্ট রয়েছে। এবং আলিবাবার মধ্যে বলা হয় যে আলিবাবার মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টই মোটামুটি আলিবাবার মধ্যে কি আপনার রিজনেবল প্রাইসে হোলসেলিং প্রাইসে পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে আসার পরে আমরা প্রোডাক্ট সার্চিং করতে পারি সহজেই। যেমন ধরেন এখানে আপনি শুরুতেই এখানে প্রোডাক্ট সার্চ করতে পারেন। তো এখানে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করেন, যেমন ওয়াচ লিখে আমি সার্চ করলাম, এখানে ওয়াচ রিলেটেড যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ড আমার সামনে শো করবে। যারা বেস্টসেলার পজিশনে ভালো পজিশনে আছে তাদেরগুলো সর্বপ্রথম শো করবে, তারপরে হচ্ছে বাকিগুলো আস্তে আস্তে শো করে। এটা হচ্ছে সিস্টেম। এখন আমরা শুরুতেই যাই, শুরুর আগে ইন্টারফেসটা আমরা বুঝি। এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার এখানে অ্যাকাউন্ট থাকবে, আর এখানে হচ্ছে আপনার মেসেজিং অপশন থাকবে। আপনি সাপ্লায়ারের সাথে কী কী কথা বলবেন বা কীভাবে কথা বলবেন সব কিছু এখানে আপনার অর্ডার ইনফরমেশনগুলো থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কার্ড। তো এখানে একটু লক্ষ্য করে দেখেন, অ্যামাজনের মধ্যেও বাম পাশে এখানে অল ক্যাটাগরিজ একটা অপশন আছে। সেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি বেস্ট সেলার, তারপরে যত প্রোডাক্টগুলো আছে নিউ রিলিজ, এরকম সকল প্রোডাক্ট দেখতে পারেন। হুবহু এইখানেও আপনি মনে করেন সকল ক্যাটাগরিজগুলো দেখতে পারবেন। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে তারা এই ক্যাটাগরিজ ফর ইউ এখানে যেটা শো করতেছে এখানে তারা পিকচার সহ আবার শো করাইছে। হোম অ্যান্ড গার্ডেন 2 নম্বরে, এই যে 2 নম্বর পজিশনে তারা হোম অ্যান্ড গার্ডেন নিয়ে আসছে, 3 নম্বর পজিশনে বিউটি নিয়ে আসছে। তো এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনি কী করতে পারেন, চুজ করতে পারেন, ঠিক আছে। এভাবে আপনি আপনার যে প্রোডাক্টটা প্রয়োজন সেই প্রোডাক্টটা সহজে বের করবেন। এটা গেলো একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যেটা সবথেকে বেশি সেফ, সেটা হচ্ছে আপনি এখানে প্রোডাক্ট ইমেজ দিয়েও আপনি কী করতে পারবেন, প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। যেমন ধরেন অ্যামাজনের মধ্যে একটা প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে, ওই প্রোডাক্টটা আপনি কপি করে এখানে কন্ট্রোল বি দিলেই আপনার কী হয়ে যাবে, ওই প্রোডাক্টটা আপনি এখানে রিসার্চ করে বের করতে পারবেন। এটা গেলো একটা বিষয়। আশা করি প্রোডাক্ট আপনারা যে কেউ খুঁজে বের করতে পারবেন। প্রোডাক্ট বের করাটা বড় বিষয় না, আপনি যে কোনো প্রোডাক্টই বের করতে পারবেন, কিন্তু বের করার পরে সেই সাপ্লায়ারটা কতটুকু ট্রাস্টেড এটা আসলে বোঝাটা অনেক বেশি জরুরি। তো শুরুতেই আছে প্রোডাক্ট, তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার মানে অবশ্যই আপনারা বুঝেন যে ব্যক্তি নিজের কোম্পানির মধ্যে প্রোডাক্ট তৈরি করে তাকে ম্যানুফ্যাকচার বলা হয়, ঠিক আছে। আর সাপ্লায়ার বলা হয় যে অন্যের প্রোডাক্ট, তার নিজের কোনো প্রোডাক্ট না, বাকি সে অন্যের প্রোডাক্ট কী করতেছে এনে আপনার কাছে সেল করতেছে, তাকে সাপ্লায়ার বলা হয়। যেমন বাংলাদেশের মধ্যে আমরা সহজ ভাষায় যেটাকে বুঝি ডিলার বলা হয়, ঠিক আছে। তো সাপ্লায়ার হচ্ছে এরকম। আর আরেকটা হচ্ছে ট্রেডিং কোম্পানি, এই আলিবাবার মধ্যে অনেক বেশি পপুলার। সেটা হচ্ছে তাদের ট্রেডিং কোম্পানিটা লাইক এরকম একটা অফিস থাকে, তাদের অফিসের মধ্যে আপনার যত ধরনের প্রোডাক্ট আছে, ঠিক আছে, হোলসেলারের মতো সকল ধরনের প্রোডাক্ট তাদের কাছে থাকে। অথবা আপনার একটা প্রোডাক্ট প্রয়োজন, আপনি তাদেরকে বলবেন সেই প্রোডাক্টটা তারা আপনাকে এনে দেবে। তো এইখানে আছে দেখেন ম্যানুফ্যাকচার। আরেকটা কথা বলি, প্রত্যেকটা সাপ্লায়ার ট্রেডিং কোম্পানি হতে পারে আর প্রত্যেকটা ট্রেডিং কোম্পানি সাপ্লায়ারও হতে পারে। তো এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি সকল ম্যানুফ্যাকচারগুলো এখানে আপনি দেখতে পারবেন। এখানে যারা যারা যতগুলো প্রোডাক্ট দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব কোম্পানিতে তারা তৈরি করে থাকে। আমি একটু আমার কারেন্সিটা পরিবর্তন করে নিই। আমি যেহেতু ইজিপ্টে আছি এই কারণে ইজিপ্টের কারেন্সি শো করতেছে।
ওকে, তো এখানে আপনার সবগুলো ম্যানুফ্যাকচার এখানে শো করতেছে। দেখেন এখানে একটা মজার বিষয় আছে, এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, এখানে যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি ধাপে ধাপে আপনার সামনে শো করবে, সবগুলো কোম্পানি একটা একটা। এবং আপনি প্রথমে এখান থেকে ক্যাটাগরিজ বেছে নিতে পারেন কোন ক্যাটাগরির সাপ্লায়ারগুলোকে আপনি দেখতে চান, শুধুমাত্র ওই ক্যাটাগরির ম্যানুফ্যাকচার বা সাপ্লায়ারগুলোই আসবে এখানে, আপনি এখান থেকেও বের করে নিতে পারেন, এখানে মোটামুটি সবগুলোই আছে। এর পরবর্তী বিষয় হচ্ছে এইখানে যদি লক্ষ্য করেন সেটা হচ্ছে ভেরিফাই সাপ্লায়ার। এটার মধ্যে দেখেন, এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি সকল ভেরিফাই সাপ্লায়ারগুলো, এখানে যতগুলো সাপ্লায়ার আসবে এ টু জেড সবগুলোই ভেরিফাই করা থাকবে, একটা সাপ্লায়ারও ভেরিফাই ছাড়া থাকবে না। তো এইখান থেকে আপনি সাপ্লায়ার খুব সহজে আরও বেশি ভালোভাবে বের করতে পারেন। এখন প্রোডাক্ট কীভাবে বের করতে হয় সেটা না হয় আপনারা সবাই জানেন বা মোটামুটি বুঝতে পারছেন আশা করি, প্রোডাক্ট বের করার সোর্সিংগুলো। এখন কথা হচ্ছে আপনি না হয় একটা প্রোডাক্ট খুঁজে পেলেন, ঠিক আছে, আলিবাবার মধ্যে প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে, যে কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ করলে অনেক প্রোডাক্ট পাবেন। এখন কথা হচ্ছে আপনি প্রোডাক্ট না হয় খুঁজে বের করলেন, বের করার পরে আপনি কিভাবে বুঝবেন এই সাপ্লায়ারটা কতটুকু ট্রাস্টেড নাকি ট্রাস্টেড না, ঠিক আছে। এবং একটা প্রোডাক্ট ইয়ার করার ক্ষেত্রে, বাই করার ক্ষেত্রে একটা সাপ্লায়ার কী কী জিনিস দেখা প্রয়োজন। একটা সাপ্লায়ার তার রিয়েলিটি আইডেন্টিফাই করার জন্য আমরা দেখব সাপ্লায়ারটা কি ভেরিফাই নাকি গোল্ড, ঠিক আছে, গোল্ড সাপ্লায়ার অথবা ভেরিফাই সাপ্লায়ার নাকি। তারপরে হচ্ছে এই সাপ্লায়ারটা কি ট্রেড ইন্স্যুরেন্স সুবিধা আছে কিনা, তারপরে হচ্ছে তার রেটিং, রিভিউ, ট্রানজ্যাকশন হিস্টোরি দেখব, তারপরে হচ্ছে সার্টিফিকেট দেখব, সার্টিফিকেটের মধ্যে কি আইএসও, সিই, এফডিএ, এগুলো হচ্ছে ইয়া মনে করেন চায়নার যেই কোম্পানিগুলো আছে সেগুলোর সাপ্লায়ারের সার্টিফিকেটগুলো হয়ে থাকে। যেমন ধরেন আমাদের ইউএসের মধ্যে আছে লাইসেন্স আছে, এলএলসি আছে, এরকম আর কি। চায়নার মধ্যে এটা হচ্ছে একটা তাদের সার্টিফিকেটের পরিভাষা। এখন চলেন আমরা একটা প্রোডাক্ট, র্যান্ডম একটা প্রোডাক্ট আমরা বের করি। আমি এই প্রোডাক্টটাতেই ঢুকলাম, প্রথমে ভেরিফাই না এরকম দু একটা সাপ্লায়ার দেখি আমরা। এই যে এই সাপ্লায়ারটা দেখেন, এটা কিন্তু ভেরিফাই না, ঠিক আছে। এই যে এখানে দেখেন সে কিন্তু ভেরিফাই না, মাত্র 1 বছর হয়েছে। আর এটা আলিবাবাটা হচ্ছে এরকম যে আপনার মন চাইলেও আপনি একটা আলিবাবার মধ্যে অ্যাকাউন্ট খুলছেন আর আপনি চাইলেই ভেরিফাই করে ফেলতে পারবেন, এরকম না বিষয়টা। আলিবাবা একটা সাপ্লায়ারকে তার পরিপূর্ণ সর্বনিম্ন মনে করেন, এমনও সাপ্লায়ার আছে যারা 2 মাস বিজনেস করার পরেও মনে করেন ভেরিফিকেশন ব্যাচ পাইতেছে, আবার দেখা যাইতেছে অনেকে আছে যারা 10 বছর বিজনেস করার পরেও কি ভেরিফাই ব্যাচ পাইতেছে। আমি গত কয়েকদিন পূর্বেই দেখছিলাম একটা 18 বছর ধরে একটা কোম্পানি কাজ করতেছে কিন্তু তাদের ভেরিফাই ব্যাচ নাই, ঠিক আছে। কারণ কি তাদের খারাপ রিভিউ আছে, তাদের ট্রানজ্যাকশন ভালো না, তাদের মনে করেন কাস্টমার ফিডব্যাক এগুলো অনেক বেশি খারাপ, যার কারণে তাদের কি নেই, ভেরিফাই ব্যাচ দেয় নাই। সো একটা জিনিস আমরা নিশ্চিত হতে পারলাম যে যদি আলিবাবার মধ্যে আপনার ফিডব্যাক যদি ভালো থাকে, কাস্টমার ফিডব্যাক, কাস্টমারকে যদি আপনি খুশি করতে পারেন তাহলে আপনার কি তারা এই ভেরিফাই ব্যাচটা নিতে পারে। এখন যেহেতু এই সাপ্লায়ারটার ভেরিফাই ব্যাচ নাই, তো এই সাপ্লায়ারটাকে আমরা তেমনভাবে ট্রাস্ট করতে পারি না, ঠিক আছে। তার কাছে মোটামুটি অনেক প্রোডাক্টই আছে, কিন্তু প্রোডাক্ট থাকার পরেও তার প্রোডাক্টগুলো কি না, একটাও ভেরিফাই করা না। সো এরকম সাপ্লায়ার আমরা সবাই একটু চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য শুরু লগ্নে, কারণ শুরুতে যদি আপনি মাইর খান তাহলে কিন্তু আপনার একদম বিজনেস তো শেষ হবে, পাশাপাশি মনে করেন আপনার বিজনেস করার যে একটা মাইন্ড সেটাও নষ্ট হয়ে যাবে। সো ভেরিফাই করা না এরকম প্রোডাক্টগুলো আমরা শুরুতে কী করব, ইগনোর করব। এখন চলেন দেখি ভেরিফাই করা আছে এরকম দু একটা সাপ্লায়ার দেখি। মিট আচ্ছা, আমরা এই প্রোডাক্টটাতে ঢুকলাম, দেখেন এই কোম্পানিটা ভেরিফাই করা আছে, তারা 18 বছর ধরে বিজনেস করতেছে এবং তাদের ভেরিফাই ব্যাচ রয়েছে। এবং এখানে যদি লক্ষ্য করেন দেখেন তাদের ওয়ান টাইম ডেলিভারি রেট আছে 98%, তাদের স্টোর রেটিং আছে 4.8 আউট অফ 5, তার মানে অনেক ভালো। রেসপন্স টাইম হচ্ছে 4 ঘন্টা, অর্থাৎ আপনি মেসেজ করার 4 ঘন্টার ভিতরে তারা আপনাকে রেসপন্স করবেই। তারপর অনলাইন রেভিনিউ দেখেন, তাদের টোটাল স্টাফ 113 জন রয়েছে। কিন্তু আপনি যদি এই সাপ্লায়ারটার দিকে লক্ষ্য করেন তার দেখেন তারটা কিন্তু তেমন কোনো ভালো কোড নেই, যার কারণে তাকে কি দেয় নাই, এখনও ভেরিফাই ব্যাচ দেয় নাই। সো এই যে এইরকম সাপ্লায়ার আপনি একদম অনায়াসে চোখ বন্ধ করে কী করতে পারেন, বিশ্বাস করতে পারেন এবং তাদের সাথে আপনি ব্যবসা করতে পারেন। তো এটা এই সাপ্লায়ারটা মনে করেন আমি
এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে, এই প্রোডাক্টটা আমি ক্রয় করতে চাই। সর্বপ্রথম অবশ্যই আমি আমার প্রাইসটা দেখব। এটা হচ্ছে হোলসেল প্রাইস, মানে আপনি এই প্রোডাক্টটা যেমন আছে হুবহু এমনভাবেই কিনতে চাইলে, মানে কোনো কাস্টমাইজেশন যদি না করতে চান তাহলে হচ্ছে এই প্রাইস। আর যদি এই প্রোডাক্টটা কাস্টমাইজেশন করতে চান তাহলে আপনার এই যে এই প্রাইসটা দিতে হবে। এটা হচ্ছে হোলসেল প্রাইস আর এটা হচ্ছে কাস্টমাইজেশন প্রাইস। তো তারা দেখা যাচ্ছে তাদের কোয়ান্টিটি অনেক বেশি দেখা তারা হোলসেল প্রাইস এবং কাস্টমাইজেশন প্রাইস ওইটা একই রাখছে, ঠিক আছে। সো এটা আরও বেশি ভালো। আর এটা গেলো একটা জিনিস। পরবর্তী জিনিসটা হচ্ছে এই প্রোডাক্টটা ক্রয় করার ক্ষেত্রে আমরা কোম্পানির কী কী জিনিসগুলো দেখব। আপনার যদি প্রাইস মিলে যায়, প্রাইস মিলে গেলে আমরা কী করব, প্রথমে এই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আমরা দেখব যে কোম্পানিটা আসলে কোন নিশ নিয়ে কাজ করতেছে। আমার যেই আমি মনে করেন এই মেটালের প্রোডাক্টগুলো, আমি হ্যাঙ্গার জাতীয় এই প্রোডাক্টগুলো আমি মনে করেন করতেছি, চুজ করতেছি। সো এই হিসাবে দেখব যে সে মূলত কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছে। এই দেখেন তার মোটামুটি সবগুলো প্রোডাক্ট ওই কি এই রিলেটেড। সো তাকে কি করা যায়, বিশ্বাস করা যায় যে না, সে এই কোম্পানিটা কি এই রিলেটেড প্রোডাক্টের মধ্যে সে অনেক বেশি পপুলার হয়ে গেছে এবং দক্ষ, এবং তার কোম্পানির প্রোডাক্টগুলো অবশ্যই ভালোই হবে। এখন মনে করেন এই কোম্পানিটা আমার যদি পছন্দ হয় তাহলে আমরা এর পরবর্তীতে কী কী দেখব। এর পরবর্তীতে আমরা কোম্পানিটাকে ওভারভিউ করব, এই কোম্পানির মধ্যে কী কী ভালো দিক আছে এবং খারাপ দিক আছে সেটা আমরা দেখব। দেখেন এই কোম্পানিটার রেটিং রিভিউ অবশ্যই দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের কী কী জিনিস দেখতে হবে, এই কোম্পানির যে প্রোফাইল ওভারভিউটা দেখতে হবে। তার প্রোফাইল রেজিস্ট্রেশন ডেট কবে, সে 2024 সালে এটা করছে, রেজিস্ট্রেশন করছে নতুন করে। তারপর ভেরিফাই ব্যাচ নিয়েছে। তারপর আর কি আছে যেগুলো আমাদের দেখা দরকার, বিশেষ করে ভেরিফাই ব্যাচটা দেখবো আমরা। এরপরে মনে করেন আপনি কয়েকটা রিভিউ দেখতে পারেন, ঠিক আছে। এই যে এই রিভিউগুলো দেখতে পারেন, সে প্রোডাক্ট দেওয়ার পরে প্রোডাক্টটা আসলে কেমন বেছে পেয়েছে, এই রিভিউগুলো আপনি দেখতে পারেন, ঠিক আছে। রিভিউ দেখলে অনেক বেশি ভালো হয়। এর পরবর্তী বিষয় হচ্ছে দেখেন এখানে আপনি রেটিং এবং রিভিউটা এক নজরেই দেখতে পারতেছেন, কে কোন রেটিং দিছে, কে কোন রিভিউ দিছে, সবগুলোই দেখতে পারতেছেন। আর কি দেখার আছে আমাদের, এখন আমাদেরকে দেখতে হবে এই কোম্পানির ইয়াগুলো দেখতে হবে, সার্টিফিকেটগুলো। তো এটার মধ্যে আমরা তার ইয়াটা খুঁজে পাচ্ছি না, সার্টিফিকেটগুলো খুঁজে পাচ্ছি না। আমরা দেখি আর অন্য দু একটা কোম্পানিতে যাই। মিনিট, ভালো একটা প্রোডাক্ট আমরা ধরি, ফর এক্সাম্পল এই প্রোডাক্টটাও ধরতে পারি। আচ্ছা আমরা এই প্রোডাক্টটাও ধরি, এই কোম্পানিটার ভিতরে আমরা যাই, দেখি তাদের সার্টিফিকেটগুলো আছে কিনা। আমরা সকল জিনিসগুলোই দেখলাম, এখন সার্টিফিকেটগুলো আমরা দেখি যে সার্টিফিকেটগুলো আসলে কেমন হয়। এই যে দেখেন আমি যে সার্টিফিকেটের কথাগুলো বলতেছিলাম, এটা হচ্ছে তাদের সার্টিফিকেট, কোম্পানির সার্টিফিকেট, ঠিক আছে। এটা হচ্ছে তাদের কোম্পানির সার্টিফিকেট, এটা হচ্ছে তাদের কোম্পানির সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটগুলো, এই যে সিই ফাইল, যেই ফাইলটার কথা, এই যে ফাইলটার কথা সিই ফাইল আমি আপনাদেরকে বলছি, এই সিই ফাইলটাও অবশ্যই আপনি দেখবেন তার কাছে আছে কিনা, কারণ এটাই হচ্ছে চায়নার মধ্যে অনেক বড় মানে মেইন একটা ডকুমেন্ট ধরা হয় সিই ফাইলটাকে, ঠিক আছে। এটা আপনি অবশ্যই দেখবেন সিই ফাইলটা কি আছে কিনা তার কাছে। আর কোম্পানির নিশ বেদে বা কোম্পানির ক্লাস বেদে ফাইলের তফাৎ হতে পারে, সেটা ভিন্ন জিনিস, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো অবশ্যই একটা সাপ্লায়ার কাছে আছে কিনা দেখব। এখন আপনি প্রোডাক্ট না হয় রিসার্চ করলেন, প্রোডাক্ট না হয় বের করলেন, বা প্রোডাক্ট না হয় পছন্দ করলেন। প্রোডাক্ট পছন্দ করার পরে আপনি কী করবেন, প্রোডাক্ট পছন্দ করার পরে আপনি যেটা করবেন, চাইলে এখানে স্টার্ট অর্ডারও করতে পারেন, একটু কার্ডও করতে পারেন, অথবা যেটা আমি সবসময় করি, আমি কখনো সরাসরি অর্ডার করি না, ঠিক আছে। আমি প্রথমে সাপ্লায়ারের সাথে কথা বলি, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে সাপ্লায়ারের সাথে এসএমএস করতে পারেন। তো আপনি এখানে সাপ্লায়ারের সাথে মনে করেন এসএমএসে কথা বলবেন, কথা বলে আপনি তার কাছ থেকে প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং যা যা জিনিস আছে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এখন একটা সাপ্লায়ারের সাথে কিভাবে আমরা মেসেজটা মূলত শুরু করব, বা সাপ্লায়ারের সাথে কথা বলার ধরনটা আমাদের কেমন হবে, প্রথম মেসেজটা আমরা কীভাবে করব। গেটিং এবং ইন্ট্রোডাকশন, প্রফেশনাল টোনে কথা বলতে হবে। কোন কোন প্রশ্ন করবেন, প্রাইস, পিকচার, প্রাইস, এমইকিউ, শিপিং, ডিডিপি কস্ট, পেমেন্ট, কাস্টমাইজেশন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। দেখেন শুরুতেই আমি বলি, আপনি শুরুতে এরকম একটা মেসেজ দিতে পারেন, হ্যালো মাই নেম ইজ সেলিম, আই এম ফ্রম ইজিপ্ট, বা আপনি যেখানেই আছেন আপনার যদি এলএলসি থাকে
তাহলে আপনি আই এম ফ্রম ইউএসএও দিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড আই এম ইন্টারেস্টেড ইন ইউর প্রোডাক্ট নেমটা আপনি লিখে দিবেন, লিখে দিয়ে তারপর মনে করবেন আপনি বলবেন যে তুমি তোমার প্রতি পিসের প্রাইস কত এবং মিনিমাম তোমার অর্ডার কোয়ান্টিটি কত এবং তোমার শিপিং অপশনগুলো কী কী, ঠিক আছে, এবং শিপিংয়ের যে কস্ট আছে সেই কস্টটা কী এবং তুমি কি স্যাম্পল আমাকে দিতে পারবে কিনা, ঠিক আছে। এই মেসেজটা আপনি শুরুতে এরকম একটা মেসেজ করতে পারেন, ছোটো একটা মেসেজ করবেন, ঠিক আছে। মেসেজটা করার পরে আপনি তার সাথে কীভাবে কথা বলবেন, অবশ্যই আপনি তার সাথে প্রফেশনাল টোনে কথা বলবেন। এখন প্রফেশনাল টোনটা কি আমরা অনেকেই বুঝি না। প্রফেশনাল টোনটা হচ্ছে, দেখেন অনেকেই আছে, যেমন আমার আন্ডারেও একটা ছেলে ছিল, সে এরকমটা কী করছিল, সে কী করছে, প্রথমে একবার মেসেজ দিছে, মেসেজ দিয়া বলতেছে যে ম্যাডাম, মানে যেখানে যেই কাস্টমার সার্ভিসটাকে সে কল দিছে সে কিন্তু একজন বিজনেসম্যান, সে তাদেরকে কল দিয়ে বলতেছে যে ম্যাম আপনার কাছে কি এই প্রোডাক্টটা আছে, আপনি এই প্রোডাক্টটা কি সেল করতে পারবেন, আমি আপনার প্রোডাক্টটা কিনতে চাই। তো এটা কি হয়ে গেল, আপনি একটাবার লক্ষ্য করেন, নিজের প্রফেশনটা আগে আপনার বুঝতে হবে। আপনি কিন্তু এখন একজন বিজনেসম্যান, আপনি কিন্তু এখন একজন নর্মাল একজন পার্সন না, ঠিক আছে, আপনি একজন বিজনেসম্যান, এটা আপনার বুঝতে হবে। আপনার কথার মধ্যে, আপনার শরীরের মধ্যে এই ভাবটা আবার আপনার কী করতে হবে, ফুটায় তুলতে হবে। আপনি তার সাথে এরকমভাবে প্রফেশনাল টোনে কথা বলবেন, ঠিক আছে। তাকে আপনার কোনো সম্মান রেসপেক্ট থাকবে, কিন্তু তাকে মনে করেন আপনি বস হিসেবে, তাকে আপনি আপনার থেকে বড় পার্সন হিসেবে আপনি তাকে মনে করবেন না। সে একজন সেলসম্যানের সাথে যতটুকু টোনে কথা বলার দরকার আপনি এইভাবেই কথা বলবেন। এখানে অহংকার বা ইয়ার বিষয় না। আপনি যদি তার কাছ থেকে প্রোডাক্ট কিনতে চান আপনি এরকমভাবে কথা বলবেন, আদারওয়াইজ সে আপনাকে মনে করবে যে মুরগি মনে হয় একটা পাইছি, ঠিক আছে, ভালোভাবে আপনাকে মনে করেন ধরবে। এখন আপনি যদি তার সাথে মনে করেন ম্যাম এই সেই এরকমভাবে কথা বলেন বা আপু বলে কথা বলেন, তাহলে তো আর হলো না, ঠিক আছে। সর্বোচ্চ আপনি মনে করেন ডিয়ার বলে সম্বোধন করতে পারেন, ঠিক আছে, অথবা ব্রাদার বলতে পারেন, ব্রো বলতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা প্রশ্ন হবে আপনার শর্ট, ঠিক আছে। প্রশ্নগুলো শর্ট করবেন যাতে সে মনে করেন বেশি কথা বলে, ঠিক আছে। আপনি কথা কম বলবেন, তাকে বেশি কথা বলতে দেবেন এবং তার কথার অ্যাঙ্গেলগুলো বুঝবেন, ঠিক আছে। বুঝে তারপরে আপনি কি করবেন, তার কাছ থেকে প্রোডাক্টটা কিনতে চেষ্টা করবেন। আমি আবারও বলতেছি, আপনার প্রফেশনাল টোনে কথা বলাটাই হচ্ছে মেন, যেন সে আপনার কাছ থেকে প্রোডাক্ট সেল করতে কি হয়, পাগল হয়। আপনি প্রোডাক্ট কিনতে পাগল হবেন না ভুলেও। তার মতো সাপ্লায়ার আলিবাবার মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে, তারপরে মনে করেন 1699 আছে, ওইগুলোর মধ্যে অভাব নাই, ঠিক আছে। গ্লোবাল সোর্সিংয়ে আছে, তার মতো সাপ্লাইয়ের অভাব নাই, ঠিক আছে। সো আপনার সাপ্লাইয়ের অভাব নাই, কিন্তু তার আপনার মতো বিজনেসম্যান পাওয়া কঠিন, ঠিক আছে। এটা আপনি বুঝাবেন, বুঝতে পারছেন আমি কি বলছি, এটা কিন্তু সবসময় রাখবেন। আর কোন কোন বিষয়ে প্রশ্ন করবেন আপনি পিকচারের বিষয়ে, ঠিক আছে, যে তুমি কি আমাকে পিকচার দিবা কিনা, রিয়েল পিকচার দিবা কিনা, বা আপনি তার কাছে রিয়েল পিকচার চাবেন প্রোডাক্টের এবং রিয়েল ভিডিও চাবেন, অথবা আপনি বলবেন যে আমি তোমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে চাই। যারা ইংলিশ ফ্লুয়েন্ট আছেন, ইংলিশে কথা বলতে পারেন, তারা আপনারা কী করবেন, ইংলিশে সরাসরি কল দিবেন, কল দিয়ে আপনি কথা বলবেন। তারা কিন্তু ইংলিশ কম পারে, ঠিক আছে, তারপরে আপনি সরাসরি কল দিবেন, কল দিয়ে আপনি তাদের সাথে কথা বলবেন, তাকে বলবেন যে তার কোম্পানি ঘুরে দেখানোর জন্য। তারপর আপনি তাকে প্রাইস সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সর্বনিম্ন অর্ডার কোয়ান্টিটি কত, শিপিং এবং ডিডিপি কস্ট কি। ডিডিপি কস্ট হচ্ছে, দেখেন চায়না থেকে ইউএসের ওয়্যার হাউসের মধ্যে যদি আপনি প্রোডাক্ট নিয়ে যান, অবশ্যই আপনার একটা কি আছে, শিপিং কস্ট আছে, বা সরি মানে ট্যাক্স কিন্তু দিতে হয়, ঠিক আছে। আপনার কিন্তু ট্যাক্স দিতে হবে, এক দেশের থেকে আরেক দেশের মধ্যে প্রোডাক্ট ঢুকাইতে গেলে ওই প্রোডাক্টের ট্যাক্স দিতে হয়। তো ওই ট্যাক্সটা সহ এ টু জেড খরচটাকে, শিপিং খরচটাকে বলা হয় ডিডিপি কস্ট, ঠিক আছে। তো আপনি সরাসরি ডিডিপি কস্ট জিজ্ঞাসা করবেন, শিপিং কস্ট আলাদা জিজ্ঞাসা করবেন এবং পরবর্তীতে জিজ্ঞাসা করবেন ডিডিপি কস্ট কত, ঠিক আছে, মানে টোটাল। তাহলে আপনি পার্থক্য করতে পারবেন। শিপিং কস্ট সাধারণত কম হয়, ঠিক আছে, আর ডিডিপি কস্ট একটু বেশি হয়। তারপরে হচ্ছে পেমেন্ট অপশন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বা পেমেন্ট কীভাবে করব। বিশেষ করে আমি বলতেছি, সে কিন্তু আপনাকে অনেক সময় বলবে যে আমার পার্সোনাল পেপ্যাল অ্যাকাউন্টে পেমেন্ট করো, অথবা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করো, আমি তোমাকে 50% ছাড় দিব, এই সেই এরকম অনেক অফার করবে আপনাকে। ভুলেও এটা করবেন না, ভুলেও না। আপনি সরাসরি আলিবাবার যে শিপিং মেথড আছে ওইটার মধ্যেই আপনি শিপিং পেমেন্ট করার চেষ্টা করবেন। আর তাকে জিজ্ঞাসা করবেন কাস্টমাইজেশন করে দিতে পারবে কিনা। এই বিষয়গুলো নিয়ে আপনি সাপ্লায়ারের সাথে কথা বলবেন। এর পরবর্তীতে আসি, তার কাছ থেকে আপনি সাপ্লায়ারের কাছ থেকে কী কী জিনিসগুলো নেবেন, ঠিক আছে। বিশেষ করে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টের ছবি নিতে হবে। দেখেন এটা হচ্ছে মেন ছবি, মেন ইমেজ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মনে করেন যে এডিটিং করা ইমেজ, এটা হচ্ছে এডিটিং করা ইমেজ, ঠিক আছে। তো আপনি তাকে বলবেন যে তুমি আমাকে প্রোডাক্টের মেন পিকচার দাও। তো মেন পিকচারটা অবশ্যই প্রোডাক্টের যদি মনে করেন কভার থাকে, বক্স সহই নেবেন, ঠিক আছে। তো এরকমভাবে আপনি মেন পিকচারটা নেবেন, এটা কিন্তু এডিট করা না, দেখেই বুঝতে পারতেছেন। তো এরকমভাবে আপনি তার কাছ থেকে মেন পিকচার অবশ্যই নেবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি তাকে শিপিং কোম্পানি সম্পর্কে
জিজ্ঞাসাটা কীভাবে করবেন সেটা হচ্ছে আপনি শিপিং, এটা হচ্ছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আপনার যদি অর্ডার কোয়ান্টিটি কম হয় এবং প্রোডাক্ট যদি ছোটো হয়, তাহলে আপনি চেষ্টা করবেন কি শুরুতে ইয়ারে নিয়ে আসার জন্য, ঠিক আছে? ইয়ারে নিয়ে আসবেন অথবা সিয়াতে নিয়ে আসতে পারেন। তো এই এই ইয়াগুলা আপনি দুইটার প্রাইসই জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? যে তোমার যদি আমি ইয়ারে শিপিং করি তাহলে ডিডিবি কস্ট কত, যদি সিয়াতে শিপিং করি তাহলে ডিডিবি কস্ট কত, এবং এই দুইটাতেই আপনি কী করবেন, তাকে জিজ্ঞাসা করবেন। তো জিজ্ঞাসা করার পরে আপনার যেটাতে পুশ হবে, আপনার যেটাতে ভালো হবে ওইটাতেই নিয়ে আসবেন, এবং তাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে ডেলিভারি ডেটটা কতদিন লাগবে, ঠিক আছে? ইয়ারে সাধারণত ইউএসের মধ্যে শিপিং ডেট লাগে সর্বোচ্চ গেলে 15 থেকে 20 দিন, 15 দিন, ঠিক আছে? 15 দিন লাগে না, কিন্তু যদি সিয়াতে নিয়ে আসেন তাহলে 1 মাসের মতো সময় লেগে যায় সাধারণত। তো আপনি তাকে বিষয়গুলো ভালোভাবে জিজ্ঞাসা করবেন। সে যদি মনে করেন খারাপ কোম্পানি দেয়, তাহলে খারাপ কোম্পানির মাধ্যমে যদি মনে করেন প্রোডাক্ট দেয় টাকার জন্য, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট আসতে অনেক লেট হবে, ঠিক আছে? সো এই শিপিংয়ের যেই লজিস্টিক কোম্পানিগুলো আছে এগুলোর বিষয়ে আপনি বিস্তারিত প্রথমেই তাকে জিজ্ঞাসা করে নেবেন, তুমি কোন কোম্পানিতে পাঠাইবা সব কিছু। এরপরে হচ্ছে কোনটা কখন বেছে নেওয়া ভালো, ওই যে আমি তো বললাম যে আপনার যদি ইয়া হয়, মানে প্রোডাক্টের কোয়ান্টিটি এবং প্রোডাক্টের ডাইমেনশন যদি লো হয়, ছোটো হয়, তাহলে আপনি শুরুতে কী করবেন, ইয়ারটা বেছে নেবেন, অথবা আপনার প্রাইসের যেটা ভালো হয় সেটাই বেছে নেবেন। শিপিং কস্ট, ডেলিভারি টাইম, এটা কীভাবে হিসাব করলেন বললামই তো। এর পরবর্তী বিষয় হচ্ছে সাপ্লায়ারের কাছ থেকে আপনার যা যা চাইতে, সাপ্লায়ার আপনার কাছ থেকে যা যা চাইতে পারে, ঠিক আছে? সাপ্লায়ার আপনার কাছ থেকে চাইতে পারে যে আপনার কান্ট্রি এটা দেওয়ার জন্য, আপনার ফুল নেম দেওয়ার জন্য, আপনার ফোন নাম্বার দেওয়ার জন্য, এবং আপনার অ্যাড্রেস দেওয়ার জন্য, ঠিক আছে? এই জিনিসটা চাইবে, অর্থাৎ আপনার অ্যাড্রেসটা সে চাইবে। অ্যাড্রেস বলতে মনে করেন আপনার যে শিপিং করবেন ওই শিপিংয়ের যে অ্যাড্রেসটা আছে সেটা চাইবে। তো আপনি তো এখনও শিপমেন্ট ক্রিয়েট করেন নাই, এখন আপনি তো অ্যামাজন ওয়্যার হাউসের মধ্যে প্রোডাক্টটা পাঠাবেন। যদি আপনার বাসায় পাঠান সেটা হচ্ছে ভিন্ন জিনিস, আপনার নিজস্ব ওয়্যার হাউস থাকলে সেটার এই অ্যাড্রেস দিয়ে দেন। কিন্তু যে জিনিসটা সবাই আর কি পারে না, সবাই এই জায়গাটার মধ্যে ভুল করে, যেটা হচ্ছে সে কী করে, তার কিন্তু মনে করেন এখনও ওই প্রোডাক্টের শিপমেন্ট ক্রিয়েট করা হয়নি, কারণ শিপমেন্ট ক্রিয়েট করতে গেলে তো আপনার তাকে লাগবে। সো আপনি কিন্তু ওয়্যার হাউসের অ্যাড্রেসটা জানেন না, আর অ্যামাজন প্রত্যেকটা শিপমেন্টের মধ্যে আলাদা আলাদা ওয়্যার হাউসের অ্যাড্রেস দেয়। এখন আপনি মনে করেন শিপমেন্ট ক্রিয়েট করেন নাই, এখন সে যে আপনার কাছে অ্যাড্রেস চাইতেছে, আপনি অ্যাড্রেসটা কীভাবে দিবেন? সো এই ক্ষেত্রে আপনি কী করবেন, তাকে আপনি বলবেন সুন্দরভাবে বুঝিয়ে যে আমি তো এই প্রোডাক্টটা ইউএসের মার্কেটের মধ্যে এখন লিস্টিং করি নাই, সো আমি তোমাকে কী করতে পারতেছি না, স্পেসিফিক লোকেশন দিতে পারতেছি না। যাই হোক, আমি তোমাকে আমার ইউএসের যে জিপ কোডটা আছে সেটা আমি তোমাকে শেয়ার করতেছি, তুমি এস্টিমেট একটা শিপিং কস্ট বলো, তারপর আমি শিপমেন্ট ক্রিয়েট করার পরে তোমার কাছ থেকে ফাইনাল শিপিং কস্টটা জেনে নিব। তখন সে দেখবেন আপনাকে, আপনি তাকে কী করবেন, এই জিপ কোড তো অবশ্যই আপনারা জানেন নিউ ইয়র্কের স্টেট, ইউনাইটেড স্টেটের। তো এই জিপ কোডটা আপনি কী করবেন, তাকে প্রোভাইড করবেন। দেখবেন সে আপনাকে একটা এস্টিমেট একটা কী করবে, মনে করেন যেই প্রাইস আছে, শিপিং কস্ট আছে, সেটা আপনাকে দিবে। ওই তারপর যদি আপনার পোষায়, তারপর আপনি কী করবেন, তার কাছে কথা বাড়াবেন। এর পরবর্তী বিষয় হচ্ছে, এর পরবর্তী বিষয় হচ্ছে সাপ্লায়ার আপনাকে কী করবে, পেমেন্ট অফার পাঠাবে, ঠিক আছে? অর্ডারের অফার পাঠাবে। অফারটা মূলত এরকম হয়ে থাকে, আপনার ভালোভাবে লক্ষ্য করেন, এরকম হয়ে থাকে। তো এখানে এসে অনেকেই ভয় পেয়ে যায়, এইখানে অর্ডারটা আসলে কীভাবে মেক করব, ঠিক আছে? এটা আসলে বোঝা না, ঠিক আছে? তো আপনি এখানে মেকে পেমেন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আসবে। এইখানে একটা জিনিস ভালোভাবে বোঝার আছে, ভালোভাবে লক্ষ্য করেন, আমি আবার বলতেছি। এখানে আসার পরে আপনি অ্যাড টু কার্ট, এটা তো বুঝানি, আপনি পেপ্যালেও চাইলে করতে পারেন, গুগল প্লেতেও করতে পারেন, ওয়্যার ট্রান্সফারও করতে পারেন। এখন এটা তো আপনি বেছে নেবেনই, নেওয়ার পরে আপনার এখানে প্রাইসের বিষয়টা আসবে। দেখেন এখানে লক্ষ্য করে দেখেন, আপনার এটা কিন্তু $192, এটা হচ্ছে প্রাইস আপনার, মানে প্রোডাক্টের প্রাইস, ঠিক আছে? এরপরে হচ্ছে সেলস ট্যাক্স। সেলস ট্যাক্সটা কি? সেলস ট্যাক্স হচ্ছে আপনার আপনি বিদেশ থেকে প্রোডাক্ট কিনতেছেন। যেমন ধরেন আমি এটা আমি তো মূলত ক্রিয়েট করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি কিন্তু কী করছি, মিশরে বসে আমি আলিবাবার মধ্যে অর্ডারটা ক্রিয়েট করছি, ঠিক আছে? যার কারণে আমার $13 কি আসছে, $112 অর্ডার করে $13 কি আসছে। আমি এক দেশ থেকে আরেক দেশের মধ্যে অর্ডার ক্রিয়েট করছি দেখা, এক দেশ থেকে আরেক দেশের মধ্যে আমি প্রোডাক্ট পারচেস করতে চেয়েছি, এই কারণে আমার কাছে কি আসছে, এই টাকাটা বেশি আসছে, ঠিক আছে? সেলস ট্যাক্সটা আসছে। তো এই সেলস ট্যাক্সটা আপনারা কীভাবে অ্যাভয়েড করতে পারেন? সেলস ট্যাক্সটা অ্যাভয়েড করার সিস্টেম হচ্ছে, আপনি সাপ্লায়ারকে বলবেন, ভালোভাবে লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনার অনেকগুলো টাকা বাঁচবে। এখানে আপনি চিন্তা করেন $192 মধ্যে $13 যদি আসে, তাহলে আপনি যদি 2-3 হাজার ডলার প্রোডাক্ট পারচেস করেন, তাহলে আপনার ট্যাক্সটা কেমন আসবে?
অনেক বেশি আসবে। সো এটা আপনি কীভাবে অ্যাভয়েড করবেন? এটা অনেকেই পারে না, মানে টাকা আছে শুধু পেমেন্ট করে দেয়, এটা করবেন না। এটা আপনি অ্যাভয়েড করতে পারেন। আপনি বলবেন সাপ্লায়ারকে যে তুমি তোমার চায়নার মধ্যে যে কোনো একটি অ্যাড্রেস ব্যবহার করো, ঠিক আছে? তোমার চায়নার, মনে করেন আপনি নাম দিলেন আপনার, আপনি ঠিকানা দিলেন, আপনি আপনার ফোন নাম্বার দিলেন, আপনার ইমেল দিলেন, বাকি অ্যাড্রেসটা বলবেন যেই সাপ্লায়ার আছে সেই সাপ্লায়ারের অ্যাড্রেসটা দেওয়ার জন্য, ঠিক আছে? সাপ্লায়ারের অ্যাড্রেসটা দেওয়ার জন্য, অথবা আপনি চায়নার মধ্যে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা যে কেউ, বা চায়নার মধ্যে আপনি একটা ওয়্যারহাউসের, যে কোনো একটা ওয়্যারহাউসের অ্যাড্রেস আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আমি আবারও বলতেছি, আপনি এই অ্যাড্রেসটা চায়নার অ্যাড্রেস ব্যবহার করবেন, ঠিক আছে? চায়নার অ্যাড্রেস যদি ব্যবহার করেন তাহলে আপনার কী হবে না, এই সেলস ট্যাক্সটা আসবে না। এখন অনেকেই বলবেন যদি ওই অ্যাড্রেস ব্যবহার করে সমস্যা হবে, আমি বলতেছি 100% গ্যারান্টি দিচ্ছি কোনো সমস্যা হবে না। 100% গ্যারান্টি, কোনো সমস্যা হবে না মানে হবেই না, ঠিক আছে? আর আমি একটা ভিডিও আপলোড করছি যে আপনারা অবশ্যই দেখবেন, সেটা হচ্ছে আমি একবার অর্ডার করছি এবং ওইখানেও আমি চাইনার অ্যাড্রেসই ব্যবহার করছি, করার পরে এরকমভাবে সাপ্লায়ার আমার সাথে প্রতারণা করছে, যার পরে আমি কী করছি, পেমেন্টটা, অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছিলাম। আমার টাকা কিন্তু ব্যাগ আসছে, কীভাবে টাকা ব্যাগ নিয়ে আসছি সেরকম একটা ভিডিও করছি। সো আপনি টাকা ব্যাগ পাবেন, সেটা নিয়ে কোনো টেনশন করবেন যে আমি চাইনার অ্যাড্রেস ব্যবহার করছি কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে না, বরং আপনার এই টাকাটা একদম 0 টাকা হিসাব করবে, ঠিক আছে? এখানে আপনার টাকাটা অনেক সেফ হবে, এটা মনে রাখবেন, কিন্তু ভালোভাবে খেয়াল করবেন এখানে আসার পরে। এরপরের বিষয়টা হচ্ছে পেমেন্ট প্রসেসিং ফি, ঠিক আছে? এটা হচ্ছে মানে আলিবাবার প্ল্যাটফর্ম ব্যবহার করতেছেন, দ্যাটস ওয়াই আপনাকে কী করতে হবে, এই টাকাটা পেমেন্ট করতে হবে। তারপর টোটাল, এরপরে আপনি কী করতে পারেন, অর্ডারটা মেক করতে পারেন। এখন পরবর্তী বিষয় হচ্ছে অর্ডার শেষ করার পর, পেমেন্ট শেষ করার পর সাপ্লায়ারের কাছ থেকে অবশ্যই আবারও বলতেছি, অবশ্যই আপনি কী করবেন, ইনভয়েস নিয়ে নেবেন, ঠিক আছে? এবং ইনভয়েসের মধ্যে অবশ্যই যেন কোম্পানির কী থাকে, সিল এবং সব কিছু যেন থাকে, ঠিক আছে? একদম A to Z ভালোভাবে দেখে আপনি কী করবেন, ইনভয়েসটা সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে নেবেন। এটা কিন্তু আবারও বলতেছি, ইনভয়েস কিন্তু অবশ্যই নেবেন, ইনভয়েস তার কাছ থেকে নেবেনই, কারণ ইনভয়েস অনেক বেশি প্রয়োজন পড়ে, বিশেষ করে যদি অর্ডার মনে করেন ক্যান্সেল করতে হয় ভবিষ্যতে, বা কোনো সমস্যা হয়, আপনার প্রোডাক্ট যে ভালোই থাকবে এরকম কিন্তু কোনো কথা না। যদি প্রোডাক্ট খারাপ পড়ে, যদি সে আপনাকে ধোঁকা দেয়, তাহলে কী করবেন, এই ইনভয়েসটা তখন আপনার লাগবে। এর পরবর্তী বিষয় হচ্ছে আপনি সাপ্লায়ারের কাছ থেকে যা জিনিস চাইবেন, ঠিক আছে? পেমেন্ট তো করে দিচ্ছেন, এখন আপনি সাপ্লায়ারের কাছ থেকে কী জিনিস চাবেন? এখন আপনি সাপ্লায়ারের কাছ থেকে প্যাকেজ, যেই বক্সের মধ্যে প্রোডাক্ট আসবে, এটা কিন্তু শিপমেন্ট ক্রিয়েট করার সময় লাগবে। আমি আবার বলতেছি, অ্যামাজনের মধ্যে যখন আমরা শিপমেন্টের ক্লাসে যাব, তখন আমি দেখাবো এই জিনিসটা কখন লাগবে বা কোথায় লাগবে। তো যখন কিনা শিপমেন্ট ক্রিয়েট করতে যাবেন, তখন আপনার এই যে প্যাকেজ টেমপ্লেট একটা নেম দিতে হবে। এই নেমটা র্যান্ডমলি আপনার মনে করুন প্রোডাক্টের যে নেম আছে ওই নেমটাই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে প্যাকেজ টাইপ, এটা কেস প্যাকেজ থাকবে। তারপর ইউনিট পার বক্স, ঠিক আছে? দেখেন, লক্ষ্য করেন, আপনি যেই প্রোডাক্টগুলো কিনছেন, 100 হোক 1000 হোক, প্রোডাক্টগুলো যে কিনছেন, 100 প্রোডাক্ট কি একটা বক্সের মধ্যে আসবে না 10টা বক্সের মধ্যে আসবে? বড় যদি হয় তাহলে অবশ্যই 10টা বক্সের মধ্যে আসবে, বা একটা বক্সের মধ্যেও আসতে পারে, ভিন্ন বিষয়। মানে আমি কিন্তু ছোট বক্সের কথা বলতেছি, বড় কার্টুনের কথা বলতেছি, ঠিক আছে? আপনার প্রোডাক্টগুলো কয়টা কার্টুনের মধ্যে আসবে? তো আপনি ওই কার্টুনের মধ্যে, একটা কার্টুনের মধ্যে কত পিস প্রোডাক্ট থাকবে এটা আপনি জিজ্ঞাসা করবেন, যে তুমি, তোমার কাছ থেকে আমি 100 ইউনিট প্রোডাক্ট কিনলাম বা 1000 ইউনিট প্রোডাক্ট কিনলাম, এই 1000 ইউনিট প্রোডাক্ট তুমি যে বক্সটার মধ্যে দিবে, সেই বক্সের মধ্যে পার বক্সের মধ্যে কয়টা করে প্রোডাক্ট থাকবে, এটা আপনি জিজ্ঞাসা করবেন। সে দেখবেন বলবে 5টা থাকবে, 10টা থাকবে, জয়টা থাকুক না কেন, তার কাছ থেকে কী করবেন, ইনফরমেশনটা জেনে নেবেন। এবং জয়টা বলবে অবশ্যই আপনি ওইটাই এখানে বসাবেন, যদি বলে 10টা থাকবে এখানে 10টাই বসাবেন, 9টা যেন না বসানো হয়, তাহলে কিন্তু অ্যামাজন আপনার প্রোডাক্ট রিসিভ করবে না, মনে রাখবেন, এটা কিন্তু ভুল হলে চলবে না। এর পরবর্তী বিষয় হচ্ছে প্রোডাক্টের এই বক্সের ডাইমেনশন। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, তুমি আমাকে যেই বক্সটা দিবা সেই বক্সের ডাইমেনশনটা কী হবে, ঠিক আছে? মানে বড় বক্স, এই বক্সের কত, এই হাইট ওয়েট যা আছে সব কিছু আপনি কী করবেন, তার কাছ থেকে জেনে নেবেন। এর পরবর্তী বিষয় হচ্ছে এই বক্সটা ওজন কতটুকু হবে, ঠিক আছে? ওজন কতটুকু হয় সে দেখবেন আপনি কেজিতে বলবে, তো কেজি যদি বলে আপনি কী করবেন, কেজি টু এলবি এটা করে নেবেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো অবশ্যই আপনি সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? এটা আপনি সাথে সাথে অর্ডার কনফার্ম করার সাথে সাথে নিয়ে নেবেন, তারপর আপনি শিপমেন্ট ক্রিয়েট করবেন। এরপর হচ্ছে বিস্তারিত কোম্পানির অ্যাড্রেস, যেখান থেকে আমরা শিপমেন্ট করব, ঠিক আছে? মানে মানে এটা আপনি যখন কিনা মনে করেন অ্যামাজনের মধ্যে শিপমেন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু এটা আপনার লাগবে, ঠিক আছে? এটা কি লাগবে, মনে করেন এটার সিস্টেমটা কি আমি বলি, আপনি যে সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্টটা কিনছেন, ওই সাপ্লায়ারের অবশ্যই একটা ওয়্যারহাউস আছে, গোডাউন আছে। আপনি বলবেন যে তোমার যেইখান থেকে প্রোডাক্টটা পাঠানো হবে, ওই তোমার কোম্পানির অ্যাড্রেসটা তুমি আমাকে দাও, ঠিক আছে? ওইখানে আপনার কী কী নেবেন তার কাছ থেকে, আপনি তার কান্ট্রি তো জানেনই, চায়না,
তার কোম্পানির নামটা নেবেন, তার ফুল নেম নেবেন, তার ফুল নেম নেবেন, যেই সাপ্লায়ারের কাছ থেকে কিনছেন ওই সাপ্লায়ারের ফুল নেম নেবেন, কোম্পানির অ্যাড্রেস নেবেন, সিটি নেবেন, মানে এই যা যা জিনিসগুলো লাগে জিপ কোড নেবেন, এই জিনিসগুলো ফুল অ্যাড্রেসগুলো আপনি সাপ্লায়ারের কাছ থেকে অবশ্যই নিয়ে নেবেন। তাহলে কী কী জিনিস নিব আমরা? এই দুইটা জিনিস নিব। একটা হচ্ছে সাপ্লায়ারের কাছ থেকে এই প্যাকেজিং ডিটেলসটা নিব, দ্বিতীয় হচ্ছে কোম্পানির বিস্তারিত ইনফরমেশনগুলো আমরা নিয়ে নিব। এই দুইটা জিনিস নিব। এরপর হচ্ছে শিপমেন্ট ক্রিয়েট করা কমপ্লিট হওয়ার পর যা করণীয়, আপনি সাপ্লায়ারকে জিজ্ঞাসা করবেন সে ইউপিএসের মধ্যে প্রোডাক্ট পাঠাবে নাকি কি কিসের মধ্যে পাঠাবে, এটা তো অবশ্যই আপনি প্রথমেই জিজ্ঞাসা করে নেবেন। আর সেটা কি ইয়ারে হবে না সিয়াতে হবে, এটা আপনি এখানে সিলেক্ট করবেন। এর পরবর্তী হচ্ছে শিপমেন্ট ক্রিয়েট করার পর দেখেন এই যে শিপ টু, এই যে এটা কিন্তু আপনার ইউএসের, এই যে দেখেন ইউনাইটেড স্টেট, এটা কিন্তু আপনার ইউএসের কি অ্যাড্রেস, ঠিক আছে। সো আপনার এই ইউএসের অ্যাড্রেসটা আপনি কী করবেন, সাপ্লায়ারকে এখান থেকে কপি করে দিয়ে দিবেন, ঠিক আছে। এবং ডেলিভারি টাইম কত দিন লাগবে এটা আপনি তার কাছ থেকে জেনে নেবেন। সে যদি বলে যে আনুমানিক 2 মাস টাইম লাগবে, বা সরি আনুমানিক 20 দিন টাইম লাগবে বা 10 দিন টাইম লাগবে, তাহলে আপনি অবশ্যই এখানে 5 দিনের মতো বেশি টাইম দিয়ে দিবেন, ঠিক আছে। যদি বলে 20 দিন, আপনি এখানে 25 দিন সময় এখানে দিয়ে দিবেন, কারণ যদি 20 দিনের মধ্যে না পৌঁছায় তাহলে কিন্তু অ্যামাজন সমস্যা করতে পারে। আবার এখানে অনেক বেশি দিবে না, যদি প্রোডাক্ট মনে করেন একটু আগেও ঢুকে পড়ে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সো সর্বোচ্চ 4-5 দিন এদিক সেদিক করে আপনি কী করবেন, এখানে শিপমেন্টের টাইমটা দিবেন, এবং এই টাইমটা অবশ্যই আপনি সাপ্লায়ারকে জানিয়ে দিবেন। এর পরবর্তী বিষয় হচ্ছে আপনি শিপমেন্ট ক্রিয়েট করার পর আপনার এই জিনিসগুলো আসবে, ঠিক আছে। মানে আপনি যে 100 প্রোডাক্ট লিস্টিং করেন, 100 বারকোড আপনাকে দিবে, ঠিক আছে অ্যামাজন। এই বারকোডগুলো আপনি কী করবেন, সাপ্লায়ারকে দিবেন, ঠিক আছে। যে তুমি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এরকমভাবে একটা একটা স্পেসিফিক প্রোডাক্টের মধ্যে কী করো, বারকোড তুমি বসিয়ে দাও। এরপরে হচ্ছে এফবিএ যেই আপনার এই বড় ইয়াটা আছে, লেভেলটা আছে, এটা কী করবেন আপনি, আপনার যে বক্স আছে সেই বক্সের মধ্যে আপনি বলবেন এটা লাগিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। এটা আপনি বলবেন লাগিয়ে দেওয়ার জন্য, এবং লাগানোর পর সেই জন্য আপনাকে অবশ্যই কী করে, পিকচার তুলে আপনার কাছে পাঠায়, ঠিক আছে। পিকচার তুলে পাঠায় এবং ভিডিও করে পাঠায়। আপনি বলবেন যে তুমি কি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে লাগাইছো কি না, এটা নিশ্চিত করার জন্য তুমি আমাকে পিকচার দিবে, ঠিক আছে। তার কাছ থেকে এটা লাগিয়ে নেওয়ার পর আপনি তার কাছ থেকে পিকচার চেয়ে নেবেন, ঠিক আছে। এর পরবর্তী বিষয়, সাপ্লায়ারের কাছ থেকে মনে করেন সব কিছু হওয়ার পরে, শিপমেন্ট ক্রিয়েট করার পরে, সব কিছু করার পরে সাপ্লায়ারের কাছ থেকে আপনি কী করবেন, এই যে এরকমভাবে ট্র্যাকিং নাম্বার নেবেন, ঠিক আছে। সে কী করবে, আপনাকে এরকমভাবে ট্র্যাকিং নাম্বার দিবে। তো ওই ট্র্যাকিং নাম্বার, এই যে এখানে ট্র্যাকিং নাম্বার দেবে, ওই ট্র্যাকিং নাম্বারটা দেওয়ার পরে আপনি কী করবেন, ট্র্যাকিং নাম্বারটা যেই কোম্পানি আছে যেমন ধরেন 17 ট্র্যাকিং আছে, মানে 17 ট্র্যাকিং আছে, তারপরে যেটা হচ্ছে ওয়ার্ল্ডওয়েজ, তারপরে মনে করেন যেই কোম্পানির মাধ্যমে আপনি শিপিং করাচ্ছেন, যেমন ধরেন ইউপিএস হতে পারে, যেমন ফেডেক্স হতে পারে, তো যেই কোম্পানি হোক না কেন ওই কোম্পানির ওয়েবসাইটের মধ্যে যাবেন, গিয়ে কী করবেন, সেখানে আপনি ট্র্যাক করবেন। যেমন ধরেন আমি আপনাদেরকে একটু দেখাই যেটা ভালো হবে, ফেডেক্সের মধ্যে ঢুকি, এই যে দেখেন আমি ফেডেক্সের মধ্যে আসলাম, এই যে ফেডেক্স, এখানে আপনি কী করবেন, যে ট্র্যাকিং আইডিটা সে দিয়েছে এই ট্র্যাকিং আইডিটা এখানে দিবেন, দিয়ে সার্চ করবেন, বাস আপনার কী করবে, দেখাবে আপনার প্রোডাক্ট কোন অবস্থায় আছে বাকি সব কিছু আপনি দেখতে পারবেন। এর পরবর্তী বিষয় যেই জিনিসটা আপনারা, এটা হচ্ছে টিপস, এটা মনে রাখবেন যে যদি মনে করেন একদম অস্বাভাবিক দাম বলে, যেমন ধরেন অন্যান্য জায়গার মধ্যে একটা প্রোডাক্ট $5 বা $3 সেল হচ্ছে, সে যদি মনে করেন $1 প্রাইস বলে, বা সে যদি $10 প্রাইস বলে, অস্বাভাবিক প্রাইস বলে, সেটা আপনি কী করবেন, এড়িয়ে চলবেন। আর দ্বিতীয় হচ্ছে সরাসরি আলিবাবার বাহিরে পেমেন্ট করবেন না, এটা কিন্তু আমি আবারও বলতেছি, মাঝখানেও আপনাদেরকে বলছি, দ্বিতীয়বার আবার আমি রিপিট করতেছি, কারণ এই ভুলটা অনেকেই করে। মানে আপনাকে টাকার লোভ দেখাবে, ঠিক আছে, যে আপনি $5 $10 $15 কম পাবেন যদি আলিবাবার মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার এত টাকা বেশি লাগবে। সো এটা করবেন না, আলিবাবার মাধ্যমেই পেমেন্ট করবেন। এবং সাপ্লায়ারের সাথে সব কমিউনিকেশন লিখিত আকারে রাখবেন। হ্যাঁ, আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম, সাপ্লায়ার আপনাকে কী করবে, দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে যে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারি, ভুলেও এটা করবেন না। সাপ্লায়ারের সাথে আলিবাবার যেই চ্যাটিং অপশন আছে, মেসেঞ্জার আছে, সেখানেই অবশ্যই কথা বলবেন, অন্য কোথাও আলিবাবার সাপ্লায়ারের সাথে কী করবেন না, কথা বলবেন না। তো আজকের ক্লাস আমাদের এতটুকুই। তবে আপনাদের যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমি আলিবাবার মধ্যে প্রোডাক্ট রিসার্চের জিনিসগুলো একটু কম দেখাইছি, কারণ ওইখানে বিস্তারিত কথা বলতে হয়েছে এই কারণে, ঠিক আছে। তো আলিবাবার মধ্যে প্রোডাক্ট কীভাবে বের করতে হয় আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে। আলিবাবা থেকে প্রোডাক্ট বের করা, প্রোডাক্ট তো যে কেউ বের করতে পারে, আপনার যে কোনো প্রোডাক্ট পছন্দ হয়েছে আপনি দেখলেন, বাস। এরপরে কোন কোন জিনিসগুলো আসলে লক্ষ্য করবেন সেটা হচ্ছে বড় বিষয়, ভেরিফাই কিনা এবং কিনা, এইগুলো জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন, ঠিক আছে। সো তারপরেও যদি আপনাদের কোনো বিষয়
প্রশ্ন থাকে, আমাদের সাপোর্ট টিম তো আছেই, আর আমরাও সবসময় আছি ইনশাল্লাহ। যে কোনো প্রশ্ন করতে পারেন অথবা কমেন্টের মধ্যে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।